এই যে আমরা লাইট ফেজ পড়লাম, লাইট ফেজ মানে সাইক্লিক অর নন সাইক্লিক ফটোফসফোরেশন। এখানে আমরা একটা জিনিস দেখলাম যে এটিপি ফর্মেশন খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটিপি ফর্মেশন। তো এই এটিপি সিনথেসিস যেটা আমরা দেখলাম দুটো জায়গায় আমরা দেখেছি, কিছু ইলেকট্রন ট্রান্সপোর্টার মধ্যে দিয়ে যখন ইলেকট্রন পাস হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, সিম্পলি আমরা বলে দিলাম যে ইলেকট্রন এনার্জি রিলিজ করছে আর এটিপি জেনারেট হচ্ছে। এটা এত সিম্পলি হয় না। তো এটিপি সিনথেসিস কিভাবে হয় সেটা যে থিওরিতে ব্যাখ্যা হয় সেটা হচ্ছে কেমিওসমোটিক থিওরি। কেমিওসমোটিক থিওরি প্রপোজড বাই পিটার মিচেল। তিনি এটা ব্যাখ্যা দিয়েছিলেন যে এই এটিপি যে সিনথেসিস হয় তার জন্য দায়ী হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট। প্রোটন গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব এবার। তোমরা দেখবে এনসিআরটি পড়তে গিয়ে খুব ইম্পর্টেন্ট ফার্স্ট প্যারাগ্রাফে লেখা আছে যে প্রোটন গ্রেডিয়েন্ট কোথায় কোথায় তৈরি হয়। যেখানে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয় সেখানে এটিপি জেনারেট হয়। এবার এটিপি জেনারেট হয় রেসপিরেশনও হয়, রেসপিরেশনে এটিপি জেনারেট হয়। আর আমরা যেটা পড়ছি ফটোসিনথেসিস, এখানেও এটিপি জেনারেট হয়। ডিফারেন্স আছে কিছু, ফটোসিনথেসিসও হয়। দু জায়গায় এটিপি জেনারেট হয় এবং এটিপি যেখানেই সিনথেসিস হবে সেটা হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্টকে কাজে লাগে। এবার কোশ্চেনটা হচ্ছে রেসপিরেশনে প্রোটন গ্রেডিয়েন্টটা তৈরি হয় কোথায়। আমরা যখন রেসপিরেশন পড়বো বা পড়েছো তোমরা, দেখবে রেসপিরেশনে এরোবিক রেসপিরেশন পার্টিকুলারলি মাইটোকন্ড্রিয়ার ভিতর ঘটে। এরকম ধরনের একটা, সিম্পলি আমি মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার দেখাচ্ছি। এই হলো মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার। চলো, এটা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। এনসিআরটির ফার্স্টেই এটা কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে। আগে এই জায়গাটা বুঝতে হবে, এখান থেকে প্রিভিয়াস এর কোশ্চেন এসছে। তো আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, এই জায়গাটাকে আমরা বলে থাকি পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস অর আউটার কম্পার্টমেন্ট বলে। হয় কি, প্রোটন গ্রেডিয়েন্ট যখন রেসপিরেশনের ক্ষেত্রে প্রোটন এটিপি সিনথেসিস হয়, তার জন্য প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হতে হবে। এই প্রোটন গ্রেডিয়েন্ট দেখা যায় কি ম্যাট্রিক্স থেকে না, প্রোটন গুলো মুভ করে এই ইন্টার মেমব্রেন স্পেস অর পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে এটা একটা মেজর ডিফারেন্স যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্রোটন গ্রেডিয়েন্ট কোথায় তৈরি হয়। প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে। খুব ইম্পর্টেন্ট জায়গা যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, দ্যাট মিনস ইন কেস অফ রেসপিরেশন, এরোবিক রেসপিরেশন, সরি, in case of aerobic respiration mitochondria, proton gradient created in ইন্টারমেমব্রেন স্পেস অর পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এবার চলে আসি আমরা ক্লোরোপ্লাস্টের ঘটনা। ক্লোরোপ্লাস্টে কি হয়, ক্লোরোপ্লাস্টও প্রোটন গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে। বা ক্লোরোপ্লাস্টে কি হয়, ক্লোরোপ্লাস্টের ভেতরে আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভেতরে গ্রানা থাকে। গ্রানার এক একটা চাকতির মতো অংশকে থাইলাকয়েড, এই যে থাইলাকয়েড, এর একটা চাকতি, থাইলাকয়েড। ওকে, এই থাইলাকয়েডের বাইরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোমা। এই পার্টটা হচ্ছে স্ট্রোমা ম্যাট্রিক্স। স্ট্রোমা ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্ট্রোমা ম্যাট্রিক্স। এগেইন এখানে দেখো মাইটোকন্ড্রিয়ার কেসটা কি হলো, ম্যাট্রিক্স থেকে চলে আসলো পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে, মানে আউটার কম্পার্টমেন্টে। আর এখানেই ডিফারেন্সটা, প্রোটন গ্রেডিয়েন্ট এখানেও তৈরি হয়, কিন্তু কি হয় না, তো প্রোটন গুলো, এই প্রোটন গুলো স্ট্রোমা ম্যাট্রিক্স থেকে দেখবো মুভ করে ভেতরের দিকে আসবে। কোথায় আসবে, এই জায়গাটাকে আমরা কি বলে থাকি, লিউমেন বলি। এই জায়গাটাকে বলে থাকি লিউমেন। তার মানে ইনার কম্পার্টমেন্ট বলতে পারি। চলো এই হিসাবে দেখলে পরে এটা আউটার কম্পার্টমেন্ট আর এটা ইনার কম্পার্টমেন্ট। ক্লোরোপ্লাস্ট, ইন কেস অফ ক্লোরোপ্লাস্ট প্রোটন গ্রেডিয়েন্ট কোথায় তৈরি হয়, লিউমেনে। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্রোটন গ্রেডিয়েন্ট আমরা কোথায় তৈরি হতে দেখি, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই দুটো ডিফারেন্স আছে শুধুমাত্র লোকেশনের ভিত্তিতে। একটা কি হচ্ছে আউটার কম্পার্টমেন্টে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করছে রেসপিরেশনে, আর ফটোসিনথেসিসে লিউমেনে, মানে বাইরে থেকে ভেতরের দিক ঢুকছে। আর এখানে ভেতর থেকে বাইরে আসছে। দুটো জায়গায় প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এবার আমরা দেখব এই প্রোটন গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে, প্রোটন গ্রেডিয়েন্ট মানে ঘনত্ব। ওকে, এই প্রোটন গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে দুই জায়গায় এটিপি সিনথেসিস হবে। তো এই দুটো জায়গায় এটিপি সিনথেসিসকে আমরা কেমি অসমোটিক থিওরির সাহায্যে এক্সপ্লেন করতে পারি। তার কেমি অসমোটিক থিওরি শুধুমাত্র এরকম না যে শুধুমাত্র ফটোসিনথেসিসের ক্ষেত্রে এক্সপ্লেন করবে। যেখানেই এটিপি জেনারেট হবে, যেমন রেসপিরেশনও হয়, সেখানেও কেমি অসমোটিক থিওরির সাহায্যে আমরা এটাকে এক্সপ্লেন করব। যেমন ফটোসিনথেসিসে এখন আমরা করব কেমি অসমোটিক থিওরি দিয়ে কি করে এটিপি জেনারেট হয়। চলো, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল।
রেসপিরেশন হোক কি ফটোসিনথেসিস হোক, এটিপি তো জেনারেট হবেই। আর এটিপি জেনারেট হওয়ার জন্য দায়ী প্রোটন গ্রেডিয়েন্ট। প্রোটন গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে এটিপি জেনারেট হয়। এই মেকানিজম এক্সপ্লেন করেছিলেন ডক্টর পিটার মিচেল। এটাকে কেমিওস্মোটিক থিওরি বলা হয়। ডিফারেন্স কি? রেসপিরেশনে মাইটোকন্ড্রিয়ার স্ট্রোমা থেকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস অর আউটার কম্পার্টমেন্টে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে। ফটোসিনথেসিসে স্ট্রোমা ম্যাট্রিক্স থেকে লিউমেনে অর্থাৎ ইনার কম্পার্টমেন্টে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে। এই হচ্ছে মেজর ডিফারেন্স। নেক্সট আমরা প্রসেসটা আসবো যে ফটোসিনথেসিসে কি করে এটিপি জেনারেট হয়। ওই যে সাইক্লিক বা নন সাইক্লিকে আমরা এক লাইনে লিখে দিয়েছি এটিপি, এটা এত সহজে হয় না। এখানে যে মূল ঘটনাটা ঘটে, আমরা এবার সেই জায়গাটায় আসবো। কেমিওস্মোটিক থিওরি ভীষণ ইম্পর্টেন্ট এটা। ভিভিআই। কেমিওস্মোটিক থিওরির সাহায্যে এক্সপ্লেন করবো এটিপি সিনথেসিস ইন কেস অফ ফটোসিনথেসিস। তো বলে দিই, বড় করে ছবিটা করে দিই। গ্রানা কনসিস্ট হয় থাইলাকয়েড। এই হচ্ছে থাইলাকয়েড। এই একটা থাইলাকয়েড। এটা থাইলাকয়েডের আউটার মেমব্রেন, থাইলাকয়েডের ইনার মেমব্রেন। এই জায়গাটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। ভেতরের এই জায়গাটাকে আমরা বলে থাকি লিউমেন। ভেতরের এই জায়গাটাকে বলে থাকি আমরা লিউমেন। এবার যে ফটো সিস্টেম গুলো থাকে, এই ফটো সিস্টেম গুলো আমরা জানি আউটার মেমব্রেন ইনার মেমব্রেন, এই যে ইন্টার মেমব্রেন স্পেস, এই জায়গায় ফটো সিস্টেম গুলো থাকে। তো এখানে আমি একটা ফটো সিস্টেম আমি দেখাই। ধরে নাও এটা PS2। PS2, এটা হচ্ছে PS2। আর চলো এখানে দেখাই PS1। যেখানে এটিপি জেনারেট হবে সেখানে আমরা এই মেকানিজমকে কাজে লাগাবো। এবার হয় কি, PS2-র একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থাকে, এটা না আউটার সাইড অফ মেমব্রেন থাকে। এরও থাকে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর PS1 এর। ইম্পর্টেন্ট জিনিস যে PS2-র সঙ্গে অ্যাটাচ, ইনার মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ। এটা লিউমেনের দিকে আছে কিন্তু ইনার মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হচ্ছে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স। ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স। এই ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্সের মধ্যে না ক্লোরাইড আয়ন, ম্যাঙ্গানিজ, এগুলো ফুল অফ থাকে, যারা পার্টিকুলার টাইমে ওয়াটারকে স্প্লিট করে দিতে পারে। চলো, ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স তাহলে কোথায় থাকে? ইনার মেমব্রেনে থাকে, টুয়ার্ডস লিউমেনের দিকে। আর ঠিক এই জায়গাটায় আউটার মেমব্রেন, এই একটা খুব ইম্পর্টেন্ট, যে থাইলাকয়েডের ইনার মেমব্রেন থাকে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স, আর আউটার মেমব্রেনে থাকে একটা এনজাইম, এর নাম NADP রিডাকটেজ। NADP রিডাকটেজ। এবার ঘটনাটা কি ঘটে? চলো, ফোটন স্ট্রাইক করলো। আগের ঘটনা পড়েছি আমরা, PS2-র মধ্যে থাকে ক্লোরোফিল A। P680 এক্সাইটেড হয়, অ্যান্টেনা কমপ্লেক্স ফোটন অ্যাবজর্ব করে, কে অ্যাবজর্ব করে পর ডোনেট করে দেয়, দেন ইলেকট্রন রিলিজ করে।
ইলেকট্রন রিলিজ হলো, তাহলে ফোটনের এনার্জিতে এক্সাইটেড হয়ে PS2 ইলেকট্রন রিলিজ করলো। কোথা থেকে রিলিজ হলো এটা? PS2 থেকে রিলিজ হলো। রিলিজ হওয়ার পর অ্যাকসেপ্ট করলো কে? প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। কেন প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো? কারণ এই আউটার মেমব্রেনে বসে আছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, তাহলে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো। এবার এ ট্রান্সফার করবে ইলেকট্রনকে, ইলেকট্রনকে এবার ট্রান্সফার হবে, এই ইলেকট্রনের এবার ট্রান্সফার হচ্ছে। এবার এই ইলেকট্রন যে ট্রান্সফার হচ্ছে, এই জায়গাটা না একজন বসে থাকে। কে সে? সে হচ্ছে সাইটোক্রোম। সাইটোক্রোম বসে থাকে। এবার চলো সাইটোক্রোম সম্পর্কে একটু জেনে নিই। সাইটোক্রোম কি? সাইটোক্রোম ট্রান্সমেমব্রেন প্রোটিন। এটা এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্টার। সাইটোক্রোম ইজ ইলেকট্রন ট্রান্সপোর্টার অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটন অ্যাকসেপ্টার। খুব ইম্পর্টেন্ট এই রোলটা, প্রোটন অ্যাকসেপ্টার। এবার ইলেকট্রনকে ট্রান্সপোর্ট হতে হবে, উপায় নেই, সাইটোক্রোমের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু সাইটোক্রোম কি করে? ইলেকট্রন ট্রান্সপোর্ট তো করে দিবে, প্রোটনকে অ্যাকসেপ্ট করবে। এবার চলে আসি, প্রোটন আবার কোথা থেকে আসলো? দেখো ঘটনাটা কি ঘটে, এই জায়গাটায় ঘটনাটা কি ঘটে। তো এ হচ্ছে সাইটোক্রোম কি করবে? প্রোটনকে অ্যাকসেপ্ট করবে। এবার প্রোটন গুলো এরকম ভাবে সব বাইরে ঘুরে বেড়াচ্ছে। প্রোটন বাইরে এরকম প্রোটন ঘুরে বেড়াচ্ছে স্ট্রোমা ম্যাট্রিক্স এর মধ্যে। প্রোটন এই জায়গাটা হচ্ছে স্ট্রোমা ম্যাট্রিক্স, এখানে প্রোটন ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখান থেকে ও প্রোটনকে টেনে নিবে। কিন্তু তার আগের একটা ঘটনা বলি, আমি একটু স্কিপ করে গেলাম বিষয়টা। PS2 যখন এক্সাইটেড হয়, ইলেকট্রন রিলিজ করে, ডিউরিং টাইমে এই এক্সাইটেড ক্লোরোফিল, এখানে তো ক্লোরোফিল আছে, এ কি করে? এর ভেতরে থাকে ওয়াটার মলিকুল, ওয়াটার মলিকুলকে স্প্লিট করে দেয়। এই যে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স আছে, ওয়াটারকে ভেঙে দেয়। তো ভেঙে দিলে পারে ওয়াটারকে ভেঙে দেওয়ার জন্য অক্সিজেন রিলিজ হবে, অক্সিজেন ডিফিউশনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। আর তার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে প্রোটন তৈরি হতে শুরু করে, প্রোটন গুলো অ্যাকুমুলেট করতে শুরু করে। তাহলে একটা জিনিস বোঝো, একটা প্রথমে প্রোটন অ্যাকুমুলেট হলো এই জায়গাটায়, প্রোটন ফার্স্ট প্রোটন অ্যাকুমুলেশন ইলুমিনেট হলো। দায় কি? ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স। এক্সাইটেড ক্লোরোফিল ওয়াটারকে ভেঙে দিল, ওয়াটার স্প্লিটিং যেহেতু কমপ্লেক্স এখানে আছে, ওয়াটার ভেঙে দিলে ফটোলাইসিস হলে অক্সিজেন রিলিজ হয়ে গেল। এই অক্সিজেনই সোর্স, ফটোসিনথেসিস যেটা অক্সিজেন আমরা দেখি তার সোর্স ওয়াটার। আর তার সাথে সাথে মানে ঘটনাটা ঠিক এরকম ধরনের হয়, H2 OH মাইনাস আর এরকম প্রোটন জেনারেট হতো। এই OH মাইনাস আবার PS1 কে ইলেকট্রন দিয়ে দেয়, আমরা জানি, যে আগে পড়েছি আমরা নন সাইক্লিকে। আর এরকম 4 OH, চারটে OH জুড়ে নিয়ে H2O অ্যান্ড অক্সিজেন, এটাকে আমরা ফটোলাইসিস বলি। তো অক্সিজেন রিলিজ হয়ে গেল থ্রু ডিফিউশনের মাধ্যমে। কিন্তু এখানে কি হয়ে গেল? প্রোটন অ্যাকুমুলেট হয়ে গেল। চলো, এটা একটা ঘটনা ঘটল। তাহলে ফার্স্ট ইভেন্ট, প্রোটন ফার্স্ট প্রোটন অ্যাকুমুলেশনের জন্য দায়ী। প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে, তো এই যে প্রথম যে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হতে যাচ্ছে, আমরা ঘটনাটা পড়ছি প্রোটন গ্রেডিয়েন্ট কি করে তৈরি। এই প্রোটন গ্রেডিয়েন্টের জন্য প্রথম রেসপন্সিবল কে? ফার্স্ট রেসপন্সিবল কিন্তু ওয়াটার স্প্লিটিং। ওয়াটার স্প্লিট করলো, তো প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হলো লিউমেনের মধ্যে, এই ঘটনাটা ঘটলো। এবার নেক্সট ইভেন্টে আসি, এই যে ইলেকট্রন রিলিজ করেছিল, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর এটাকে রিসিভ করেছে। দেন এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর কি করেছে? ইলেকট্রনকে ট্রান্সফার করে দিয়েছে সাইটোক্রোমের কাছে। সাইটোক্রোমের নেচার কিরকম? সাইটোক্রোম ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর মেন টার্গেট হচ্ছে প্রোটনকে অ্যাকসেপ্ট করা, কারণ এই প্রোটন অ্যাকসেপ্টর। তাহলে ডিউরিং টাইমে এ সাইটোক্রোম ইলেকট্রনকে পাস করে দিবে, ইলেকট্রনকে পাস করে দিচ্ছে নেক্সট যে ক্যারিয়ার থাকবে তার কাছে, ইলেকট্রনকে পাস করে দিচ্ছে। পরে আসছি কোথায় যাচ্ছে, ইলেকট্রনকে পাস করে দিচ্ছে। কিন্তু এই সময় এই ইলেকট্রনের এনার্জিকে কাজে লাগিয়ে, এই ইলেকট্রনের এনার্জিকে কাজে লাগিয়ে সাইটোক্রোম কি করছে? এই ইলেকট্রনের এনার্জিকে কাজে লাগিয়ে প্রোটনকে পাম্পড ইন ইনটু দ্য লিউমেন। তাহলে নেক্সট প্রোটন গ্রেডিয়েন্ট হওয়ার জন্য দায়ী কারণ সাইটোক্রোম। During electron transport, cytochrome pumped the proton into the lumen from stroma matrix. তো স্ট্রোমা ম্যাট্রিক্স থেকে সাইটোক্রোম কি করছে?
ইলেকট্রনের এই এনার্জিকে নিয়ে প্রোটনকে ট্রান্সফার করে দিচ্ছে। কোশ্চেনটা হচ্ছে প্রোটনকে এমনি এমনি ধরতে পারতো না, না, মেমব্রেনের পারমিবিলিটি নেই, এই ট্রান্সপোর্ট হওয়ার জন্য তার এনার্জি চাই, তো ইলেকট্রনের এনার্জিকে কাজে লাগিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলো। ওয়াই দিজ আর কল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারণ আগে থেকে এখানে ফটোলাইসিস যখন হয়েছে তখন অলরেডি এখানে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়ে আছে, তো একে এগেইনস্ট কনসেন্ট্রেশন আসতে হচ্ছে, তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ইলেকট্রনের এনার্জি দিয়ে সাইটোক্রোম প্রোটনকে পাম্পড ইন করবে। তাহলে সেকেন্ড প্রোটন গ্রেডিয়েন্টের জন্য দায়ী হচ্ছে সাইটোক্রোম। ডিউরিং ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইটোক্রোম পাম্পড ইনটু দ্য প্রোটন, proton into the lumen। তাহলে এইভাবে আরো বহু গুণ প্রোটন গ্রেডিয়েন্ট পাওয়া গেল, এখানে প্রোটন গ্রেডিয়েন্ট সৃষ্টি হলো, প্রোটনের কনসেন্ট্রেশন আরো বাড়তে থাকলো। দুটো ওয়ে, একটা হচ্ছে ওয়াটার স্প্লিটিং, আর একটা হচ্ছে সাইটোক্রোম। চলো এই জায়গাটা পরে আসছে, একটু পরে কে রিসিভ করলো অ্যাকসেপ্ট করলো থামবে না, চলবে কন্টিনিউ, আমরা এটাকে কমপ্লিট করি। তো প্রোটন গ্রেডিয়েন্ট এখানে তৈরি হলো। তাহলে মেন রিজন কি প্রোটন গ্রেডিয়েন্ট লিউমেনে তৈরি হওয়ার? একটা কারণ হচ্ছে ওয়াটার স্প্লিটিং, ওয়াটার স্প্লিট করলো। সেকেন্ড রিজন হচ্ছে সাইটোক্রোম। ডিউরিং ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইটোক্রোম কি করলো? ইলেকট্রনের এনার্জিকে কাজে লাগিয়ে প্রোটনকে লিউমেনের মধ্যে এন্ট্রি করালো, কারণ সাইটোক্রোমের রোলটাই হচ্ছে সাইটোক্রোম ইলেকট্রন অ্যাকসেপ্টার আর, সরি, প্রোটন অ্যাকসেপ্টার আর ইলেকট্রনের ট্রান্সপোর্টার। তাহলে এখানে প্রোটনের কনসেন্ট্রেশন বৃদ্ধি পেতে শুরু করলো, প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হলো। এবার কোনো জায়গায় যখন কোনো আয়ন বা সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তারা কি টেন্ডেন্সি নেয়? লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়া। লোয়ার কনসেন্ট্রেশন এখন কোথায়? তার মানে এখানে প্রোটনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, মানে এখানকার পিএইচ কি হবে বলতো? লিউমেনের পিএইচ, এটা যদি কোশ্চেন করে যে লিউমেনের এই সময় পিএইচ কি হয়, এই সময় লিউমেনের পিএইচ কিন্তু ড্রপ করবে। প্রোটন বেড়ে গেছে মানে লিউমেনের পিএইচ ড্রপ করবে, মানে এটা অ্যাসিডিক পিএইচ হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ হয়ে গেছে। চলো এবার প্রোটনের ঘটনা দেখি, প্রোটন কি করবে? কনসেন্ট্রেশন বেড়ে গেছে, লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়ার চেষ্টা করবে। এবার লোয়ার কনসেন্ট্রেশনে যাবে তো কিভাবে যাবে? ওয়ে কি আছে? চলো আমরা ওয়ে খুঁজি, কিছু ওয়ে আছে নাকি। এবার এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে আরেকটা প্রোটিন থাকে, এরকম একটা না একাধিক থাকে। এটাই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটাকে আমরা F0 F1 বলি, ক্লোরোপ্লাস্ট তো তো সেম জিনিস, CF0 আর CF1, আর কোনো ডিফারেন্স নেই, ঘটনা এক। এটাকে বলছি CF1। মাইটোকন্ড্রিয়া যেটা তোমরা পড়েছিলে ক্রিস্টিতে F0 F1 পার্টিকেল, সেম জিনিস, CF0 CF1 পার্টিকেল। দিজ আর দ্য প্রোটিন কমপ্লেক্স। তো এই F0 F1 প্রোটিন অর CF0 CF1 যা বলবে, দিজ আর কল্ড এটিপেস, কালেকটিভলি দিজ আর কল্ড এটিপেস। এটা একটা প্রোটিন কমপ্লেক্স যেটাকে আমরা এটিপেস বলি। কেন দেখো, হেয়ার CF0 অ্যাক্টস অ্যাজ চ্যানেল প্রোটিন। CF0 কে খেয়াল করো, চ্যানেল প্রোটিন, ট্রান্স মেমব্রেন প্রোটিন। এবার এই ট্রান্স মেমব্রেন প্রোটিনের মধ্যে দিয়ে এই যে প্রোটন আছে, এরকম ধরো পেয়ার অফ প্রোটন, ব্যালেন্সের সুবিধার জন্য বলছি, পেয়ার অফ প্রোটন কি করবে? এর ভেতর দিয়ে মুভ করবে। তো এই প্রোটন এখান দিয়ে মুভ করবে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে প্রোটন গুলো মুভ করবে। ওয়াই? বিকজ হেয়ার CF0 protein acts as a channel protein। চ্যানেল প্রোটিনের মধ্যে দিয়ে প্রোটন গুলো তার হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে, এই যেখানে প্রোটনটা মুভ করছে, মেমব্রেন ক্রস করাচ্ছে। দিস টাইপ অফ ট্রান্সপোর্ট ইজ কল্ড ফ্যাসিলিয়েটেড ডিফিউশন। ফ্যাসিলিয়েটেড ডিফিউশন, চ্যানেল প্রোটিন গুলো কি করতে পারে? কোনো সলিউট বা কোনো পার্টিকুলার আয়নকে যারা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে পাঠাতে পারে, মেমব্রেন, ক্রস দ্য মেমব্রেন, অ্যাক্রস মেমব্রেন। সো দিস আর কল্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে CF0 একে ফ্যাসিলিটেড ডিফিউশন, সহায়ক ব্যাপনের মাধ্যমে মেমব্রেন ক্রস করে দিল। এবার চলে আসি CF1। CF1 কি ধরনের প্রোটিন দেখো, এটা তো পেরিফেরাল প্রোটিন। এই বাইরের সাইডে কে আছে? বাইরের সাইডে তো ম্যাট্রিক্স, এখানে এই ম্যাট্রিক্সের দিকে মুখ করে আছে। তাহলে এ তো আর ফ্যাসিলিটেড ডিফিউশন করে না, ফ্যাসিলিটেড ডিফিউশন চ্যানেল প্রোটিন করে, এটা তো পেরিফেরাল প্রোটিন। CF1 কি করে? CF1 এই প্রোটনের গ্রেডিয়েন্ট এনার্জিকে ইউজ করে। CF1 প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জি, ব্রেক প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জি,
প্রোটন গ্রেডিয়েন্ট কে ব্রেক করে, ভেঙে দেয়। তো এই প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জিকে কাজে লাগিয়ে এই F1 অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হয়ে কনফরমেশনাল চেঞ্জ হয়, এনজাইমের মতো হয়ে যায়। তাহলে এই এটিপিএস এর যে হেড পার্ট আছে F1, এর কনফরমেশনাল চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই এটা এনজাইম হয়ে যায়। আর এনজাইম হয়ে যাওয়ার জন্য এ কি করে, প্রোটনের যে গ্রেডিয়েন্ট এনার্জি আছে সেই গ্রেডিয়েন্ট এনার্জি নিয়ে প্রোটনকে তো থ্রো করে দিল বাইরে। গ্রেডিয়েন্ট এনার্জি নিয়ে নিল, প্রোটনকে থ্রো করে দিল। আর এই এনার্জিকে কাজে লাগিয়ে এই সময় এডিপি, ম্যাট্রিক্সের মধ্যে পড়ছে এডিপি আর পিআই, কারণ এটা তো টুয়ার্ডস ম্যাট্রিক্সের দিকে আছে, জুড়ে গিয়ে এটিপি তৈরি করে। তাহলে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। F1, F1 কি করলো, দিস ব্রেক গ্রেডিয়েন্ট, প্রোটন গ্রেডিয়েন্ট, প্রোটন গ্রেডিয়েন্টকে ব্রেক করে, প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জি নিয়ে নেয়, নিয়ে তার কনফরমেশনাল চেঞ্জ হয়, ইট উইল বি কনভার্ট ইনটু অ্যান এনজাইম এটিপেজ, that ATPase combined ADP and inorganic phosphate and ultimately formed ATP। তার মানে এই প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জি দিয়ে এটিপি তৈরি হলো। ওকে, এই প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জি দিয়ে এটিপি তৈরি হলো, যেখানে মেন রোল প্লে করে F0, F1। F1 পার্টিকুলারলি সেই এনজাইমের হেড পিস যেখানে এটিপি জেনারেট হয়। তাহলে তিনটে ইভেন্ট খুব ইম্পর্টেন্ট এখানে। একটা হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার কারণ, একটা, এক নম্বর ওয়াটার স্প্লিট, দু নম্বর সাইটোক্রোমের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট, আর তিন নম্বর যে জায়গাটা আসছি, তিন নম্বর জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে এটিপি জেনারেট হচ্ছে এই প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জি ব্রেক করে। না তো কাদের সাহায্যে, F0, F1, যাকে আমরা কালেকটিভলি বলে থাকি এটিপেস। এবার এই এটিপিটা কোথায় সিনথেসিস হয়ে গেল, কোথায় রিলিজ হলো, ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সের মধ্যে এটিপি জেনারেট হয়। তাহলে নন সাইক্লিক অর সাইক্লিক, এটা নন সাইক্লিক দেখেছি আমরা, সাইক্লিক ও এটিপি জেনারেটর, যেখানেই এটিপি জেনারেট হোক না কেন, একই রকম ভাবে প্রোটন গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে হয়। চলো, আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। কেমিওস্মোটিক থিওরি শুধুমাত্র এটিপি সিনথেসিস পর্যন্তই ব্যাখ্যা করে, আমরা এটাকে কমপ্লিট করব তারপরে। একটু কমপ্লিট করে নিই। কি হলো সেখানকার ঘটনা, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চলছিল, তো ইলেকট্রন ট্রান্সপোর্ট যখন চলছিল, এখানে আরো কিছু অ্যাকসেপ্টর থাকে, আরো কিছু অ্যাকসেপ্টর থাকে, যেমন প্লাস্টোসায়ানিন, এ অ্যাকসেপ্ট করে ইলেকট্রনকে, ফাইনালি ইলেকট্রনকে এ ডোনেট করে দেয় প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন ডোনেট করে দেয় কাকে, PS1 কে। এবার কি হয়, PS1 একই রকম ভাবে এক্সাইটেড হবে, আবার যখন 700 ন্যানোমিটার লাইট পাবে, অ্যাকসেপ্ট করবে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর FD। FD সেই ইলেকট্রন কাকে দিয়ে দিবে, দিয়ে দিবে NADP রিডাকটেস, এই ইলেকট্রনকে ধরবে। এবার এ কি করে, দেখো এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট রোল আছে। এ করে কি, NADP রিডাকটেস করে NADP প্লাস, এই কম্পাউন্ডটা কে, এই ইলেকট্রন, কোন ইলেকট্রন, যেটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে এসছে, এখানকার ইলেকট্রন। আর দেখো এই যে প্রোটন রিলিজ হয়েছে না, এই প্রোটন, আমি এখান থেকে একটু টেনে দিচ্ছি, একটু হেজি হয়ে গেছে, একটু বুঝে নাও ব্যাপারটা। তো প্রোটনটা শুধুমাত্র এখানে বেরোবে না, চ্যানেল প্রোটিন এগুলো জায়গায় আছে, এগুলো জায়গায়, সব জায়গায় প্রোটন বেরোবে। তো ম্যাট্রিক্সের মধ্যে যে প্রোটনটা আছে, যেটা লোয়ার এনার্জি লেভেলের, ও কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এনার্জি হারিয়ে চলে এসছে, সেই প্রোটনকে জুড়ে দিয়ে ফাইনালি যেটা তৈরি করে সেটা হচ্ছে NADPH প্লাস প্রোটন। কেন এটাকে আমি NADPH2 লিখলাম না? কারণ আছে। কারণটা হচ্ছে NADP রিডাকটেস কোথায় থাকে, আউটার সাইড অফ থাইলাকয়েড মেমব্রেন। যে কি করলো, NADP প্লাস সাথে দুটো ইলেকট্রন আর দুটো প্রোটন, এই দুটো ইলেকট্রন কোথা থেকে আসলো, আর একটা ইলেকট্রন, পেয়ার অফ ইলেকট্রন দেখাচ্ছে,
ইলেকট্রন কোথা থেকে আসলো? PS1 থেকে, ভায়া ফেড অক্সিন। আর প্রোটন কোথা থেকে আসলো? প্রোটন যেটাকে থ্রো করা হয়েছে ম্যাট্রিক্সে, যেটা এটিপি জেনারেট করেছিল, গ্রেডিয়েন্ট এনার্জি হারিয়ে এসেছে, সেই প্রোটন। তাহলে এখানে দেখো, এখানে একটা প্লাস আছে, তার মানে ইলেকট্রনের ঘাটতি আছে, তো ফার্স্ট অফ অল এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নিই। তাহলে এ কি হয়ে গেল? হয়ে গেল NADP, হয়ে গেল NADP। এবার এখানে পড়ে থাকলো একটা ইলেকট্রন, আর এখানকার একটা প্রোটন, নিয়ে একটা হাইড্রোজেন পরমাণু, প্লাস পড়ে থাকলো H+। ব্যাস, এটা ফর্ম করলো NADPH+H। তাহলে এটাই কিন্তু তোমার নন সাইক্লিক ফটোফসফোরেশন। ভালো মতো খেয়াল করে দেখো, নন সাইক্লিক ফটোফসফোরেশন, দুটো ফটো সিস্টেম ইউজ হয়, কিছু ইলেকট্রন ক্যারিয়ার থেকে, সাইটোক্রোম থাকে, তার মধ্যে হাইড্রোজেন অ্যাকসেপ্টার। এই পথে চলতে গিয়ে, ইলেকট্রন ট্রান্সপোর্ট হতে গিয়ে আমরা এক লাইনে দেখেছিলাম এটিপি জেনারেট হয়, কিন্তু এটিপি জেনারেট হয় এখানে প্রোটন গ্রেডিয়েন্ট হওয়ার জন্য। সেটার ডিটেলস এক্সপ্লেনেশন কেমিওস্মোটিক থিওরিতে আছে। আরেকবার সংক্ষেপে বলছি, কেমিওস্মোটিক থিওরি কি বলে। কেমিওস্মোটিক থিওরি বলে যে প্রোটন গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে এটিপি জেনারেট হবে, প্রোটন গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে এটিপি জেনারেট হয়। চলো, এখানে প্রোটন গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি হয়। এখানে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে, প্রাইমারি কজ দুটো আছে। একটা হচ্ছে ওয়াটার স্প্লিটিং। না তো কি হয়, লিউমেনের দিকে ইনার সাইডে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স থাকে, ক্লোরোফিল যখন এক্সাইটেড হয় ওয়াটার মলিকিউলকে স্প্লিট করে, অক্সিজেন রিলিজ করে, প্রোটন জেনারেট করে, লিউমেনের মধ্যে প্রোটনের কনসেন্ট্রেশন বাড়ে। তো এটা একটা কারণ প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি। দুই নম্বর, ইলেকট্রন যখন ট্রান্সপোর্ট হয়, সাইটোক্রোম, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, যেটা আউটসাইড মেমব্রেনে থাকে, মেমব্রেনের আউটার সাইডে, PS2 প্রাইমারি অ্যাকসেপ্টর, সে ইলেকট্রন ডোনেট করে, সে ইলেকট্রনকে রিসিভ করে সাইটোক্রোম। ডিউরিং টাইমে ইলেকট্রন যখন ট্রান্সপোর্ট করতে যায়, তখন প্রোটনকে অ্যাকসেপ্ট করে, কারণ সাইটোক্রোমের নেচারটাই হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টার আর ইলেকট্রনের ট্রান্সপোর্টার। তাই ইলেকট্রনের এনার্জি নিয়ে এগেইন প্রোটনকে ট্রান্সপোর্ট করলো। তাহলে একটা ওয়াটার স্প্লিটিং এর মাধ্যমে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হলো, আর একটা সাইটোক্রোমের ইলেকট্রন ট্রান্সপোর্ট। এবার এখানে যখন প্রোটনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি তারা অবভিয়াসলি লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করার চেষ্টা করবে। রাস্তা কোথায়? রাস্তা আছে এখানে, রাস্তা একাধিক আছে। এরকম জায়গায় কিছু বিশেষ চ্যানেল প্রোটিন থাকে, প্রোটিন কমপ্লেক্স থাকে, যেটাকে আমরা F0F1 আর CF0CF1 বলতে। এই F0টা হচ্ছে CF0 ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো এখান দিয়ে খুব সহজেই ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাবে। আর F1টা পেরিফেরাল প্রোটিন। F1 কি করে, এই প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জিকে ইউটিলাইজ করে ডিউরিং টাইমে কনফরমেশনাল চেঞ্জ হয়ে যায়, আর এ এনজাইমে কনভার্ট হয়, এটিপেজ এনজাইম। প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জিকে কাজে লাগিয়ে ম্যাট্রিক্সের মধ্যে থাকা ADP আর ইনঅর্গানিক ফসফেটকে জুড়ে নিয়ে এটিপি তৈরি করে। তার মানে প্রোটনকে থ্রো করে দিবে ম্যাট্রিক্সে, আর সেই প্রোটনের গ্রেডিয়েন্ট এনার্জি নিয়ে এটিপি জেনারেট হবে। তার মানে বোঝো, লিউমেন থেকে প্রোটন গুলো ইন্টারমেমব্রেন স্পেস দিয়ে ক্রস করে যখনই ম্যাট্রিক্সে আসে, ডিউরিং টাইমে এটিপি জেনারেট হচ্ছে। ব্যাস, এটা হচ্ছে মূল ঘটনা, এটিপি সিনথেসিস। এবার আমরা ইলেকট্রন ট্রান্সপোর্টকেও কমপ্লিট করি সাইটোক্রোম থেকে, এরপরে নেক্সট প্লাস্টোসাইনিনে যায়, তারপরে আবার PS1-এ গিয়ে পড়ে যায়। PS1 কিন্তু সেপারেটলি অ্যাক্টিভেট হবে আবার যখন ফোটন পড়বে, তখনও এক্সাইটেড হয়ে ইলেকট্রন রিলিজ করবে। সেই ইলেকট্রনকে জুড়ে দিবে NADP+ এর সাথে, কে? NADP রিডাকটেস। কারণ এই এনজাইমটা কোথায় থাকে? PS1-এর কাছে থাকে, আর থাইলাকয়েডের আউটার মেমব্রেন থাকে। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন যেরকম ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স, আউটার মেমব্রেনে NADP রিডাকটেস। NADP রিডাকটেস এখানকার দুটো ইলেকট্রন, আর ওই যে পাম্পটা আউট হয়েছে যে প্রোটন, সেই প্রোটনকে জুড়ে দিয়ে NADPH+ প্রোটন। এটাকে আমরা ইজিলি লিখে দিই এটা এভাবে, NADPH2, কিন্তু অ্যাকচুয়ালি এটা কারেক্ট ফর্মেশন হয়। ব্যাস, এই দাঁড়ালো নন সাইক্লিক ফটোফসফোরেশন, যেখানে এটিপিও জেনারেট হয় আমরা দেখলাম প্রোটন গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে, NADPH2 ফর্মেশন হয়, আর NADP প্রোটন ফর্মেশন হয়, আর অক্সিজেনও রিলিজ হয়। কেমিওস্মোটিক থিওরির সাহায্যে এই টোটালটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। পার্টিকুলারলি কেমিওস্মোটিক থিওরি যে জায়গাটা ইম্পর্টেন্স দিচ্ছে, যে প্রোটন গ্রেডিয়েন্ট এনার্জি, প্রোটন মোটিভ ফোর্স, প্রোটন গুলো যখন মুভ করে লিউমেন থেকে ম্যাট্রিক্সের দিকে, ডিউরিং টাইমে এটিপি জেনারেট হয়।
এবার আমরা কেন হঠাৎ করে ফোটো ফসফোরাইলেশন, এটিপি সিনথেসিসকে আমরা ফসফোরাইলেশন বলি, কেন আমরা ফটোসিনথেসিস একে ফোটো ফসফোরাইলেশন নামে ডাকি? চিন্তা করো, এই যে ইলেকট্রনের যে এনার্জি, যার জন্য প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হলো বা ক্লোরোফিল এক্সাইটেড হয়েছে, ইলেকট্রন রিলিজ করেছে, এটা অ্যাকচুয়ালি কার এনার্জি? ফোটনের এনার্জি। তাহলে ইনডিরেক্টলি এই ইলেকট্রনের এনার্জি বা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার জন্য কিন্তু সানলাইট দায়ী। দ্যাটস ওয়াই দিস টাইপস অফ photosynthesis in case of this types of ATP synthesis in case of photosynthesis is known as photophosphorylation. ফটোসিনথেসিসে যে এটিপি জেনারেট হয়, সেই এটিপি জেনারেটের জন্য অবশ্যই প্রোটন গ্রেডিয়েন্ট দরকার, কিন্তু এই প্রোটন গ্রেডিয়েন্ট তখনই তৈরি হয় যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট তখনই হয় যখন সানলাইট দিয়ে এক্সাইটেড হয়ে ক্লোরোফিল ইলেকট্রন ছাড়ে। তাহলে ওভারঅল সবশেষে আসলো সানলাইট। তাই এই জন্য এই এটিপি সিনথেসিসকে আমরা কি নামে ডাকি? ফোটোফসফোরাইলেশন। ফোটোফসফোরাইলেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। ভালো মতো বুঝে নিয়ে এনসিআরটি কে রিপিটেডলি পড়বে। এটার কনসেপ্টটা কিন্তু ভীষণ দরকার, এখান থেকে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসেই। ওকে, থ্যাংক ইউ।